বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যেখানে অবস্থান করছো সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। বরাবরের মতোই আজকের অনলাইন টিউটোরিয়াল ক্লাসে আবারও স্বাগতম জানিয়ে আমাদের ক্লাস কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া। বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়ায় আমরা গত দুইটি ক্লাস নিয়েছিলাম। ওই দুইটা ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে বঙ্গীয় আইনসভা কি, তারপরে আলোচনা করেছিলাম যে ব্রিটিশ ভারতে বঙ্গীয় আইনসভার গঠনের ক্রমবিকাশ আলোচনা করো। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আইনসভা বলতে কি বুঝো, তারপর গণপরিষদ বলতে কি বুঝো, এবং সর্বশেষ আলোচনা করেছিলাম বাংলাদেশের আইনসভার উৎপত্তি ও বিকাশ আলোচনা করো। এই বিষয়গুলো আমি গত ক্লাসগুলোতে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা যে বিষয়টা জানতে পারবো সেটি হচ্ছে ন্যায়পাল বলতে কি বুঝো। তারপর আমরা জানতে পারবো যে জাতীয় সংসদে হুইপের প্রধান কাজ কি, এবং সর্বশেষ যে প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে জাতীয় সংসদের আইন প্রণয়ন প্রক্রিয়া কি, এবং বাংলাদেশের জাতীয় সংসদের আইন প্রণয়ন প্রক্রিয়া আলোচনা করো। কিভাবে আইন প্রণয়ন হয় সে বিষয়ে আমরা আজকের লেকচারের মাধ্যমে আমরা জানতে পারবো। সর্বপ্রথম যে প্রশ্নটি আমাদের ছিল সেটি হচ্ছে ন্যায়পাল বলতে কি বুঝো। তো ন্যায়পাল বলতে কি বুঝো, যে আমরা জানি যে গণতান্ত্রিক এবং সংসদীয় সরকার ব্যবস্থায় যদিও প্রতিনিধিত্বমূলক এবং জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা বিদ্যমান, তথাপি শক্তিশালী বিরোধী দলের অনুপস্থিতি বা সুশীল সমাজের দায়িত্বহীনতার কারণে অনেক সময় সরকারি প্রতিষ্ঠানগুলো বেপরোয়া হয়ে উঠতে পারে। এই অবস্থার সৃষ্টি হলে তা সরকারকে বেকায়দায় ফেলে দিতে পারে। এই জন্য বিশেষত সরকারি প্রশাসনিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কার্যাবলী তদারকির জন্য ন্যায়পাল গঠনের কথা বলা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে যে অম্বুডসম্যান ন্যায়পালের কথা বলা হয়েছে, এটি কেন বলা হয়েছে? এটা এই কারণে বলা হয়েছে যে আমরা যদিও বা জানি যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হচ্ছে জনগণের প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা, এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে জবাবদিহিতা বিদ্যমান থাকে। কিন্তু একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় জনপ্রতিনিধিত্বমূলক সরকার ব্যবস্থা হলেও জবাবদিহিতামূলক ব্যবস্থা থাকা সত্ত্বেও অনেক সময় দেখা যায় যে শক্তিশালী বিরোধী দল না থাকার কারণে, কিংবা যে রাষ্ট্রের মধ্যে যেসব সুশীল সমাজ রয়েছেন তারা যদি দায়িত্বহীনতা হয়ে পড়ে, অর্থাৎ তাদের যে একটা গঠনমূলক সমালোচনা করা, দিক নির্দেশনা প্রদান করা, সরকারকে সহযোগিতা করা, এইসব বিষয়গুলো থেকে তখন তারা যখন দূরে সরে যাবে, তখন দেখা যায় রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরের মধ্যে দুর্নীতি, অন্যায়, অবিচার ছড়িয়ে পড়তে পারে। তো সে কারণে এই দুর্নীতি দমন করার জন্য, অন্যায় অবিচার দমন করার জন্যই মূলত বাংলাদেশের সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে এই ন্যায়পালের পদটা সৃষ্টি করা হয়েছে। এখন আমরা জানবো যে এই ন্যায়পালটা কি। তো আমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছি যে ন্যায়পাল শব্দটি মূলত ইংরেজি প্রতিশব্দ হচ্ছে যে ওম্বুডসম্যান। এই ওম্বুডসম্যান শব্দটি হচ্ছে যে সুইডিশ শব্দ। আমরা এখানে এমসিকিউর জন্য নোট করব এবং সাথে সাথে আরো কিছু ইনফরমেশন দিব, ওগুলা তোমরা নোট করে ফেলতে হবে। তাহলে ওম্বুডসম্যান হচ্ছে যে শব্দটা হচ্ছে যে সুইডিশ শব্দ, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে যে ন্যায়পাল। এবং এই ন্যায়পাল শব্দটি ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ওম্বুডসম্যান। এর অর্থ হলো, অর্থাৎ ওম্বুডসম্যান ন্যায়পাল শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি বা মুখপাত্র। তাহলে আমরা একটা জিনিস জানলাম যে ওম্বুডসম্যান শব্দটি হচ্ছে যে সুইডিশ শব্দ, এবং এই ওম্বুডসম্যান শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে যে ন্যায়পাল। ন্যায়পাল শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি বা মুখপাত্র। এই ন্যায়পাল সবসময় অন্যের জন্য কথা বলবেন। সর্বপ্রথম এই ন্যায়পালের পদ সৃষ্টি হয় 1809 সালের সুইডেনে। তাহলে এখানেও একটা আমরা এমসিকিউ পেলাম যে সর্বপ্রথম ওম্বুডসম্যান কিংবা ন্যায়পালের পদ সৃষ্টি হয় কত সালে? 1809 সালের সুইডেনে সর্বপ্রথম এই ওম্বুডসম্যান বা ন্যায়পালের পদ সৃষ্টি হয়। পরবর্তীতে বিশ্বের অন্যান্য দেশেও এই পদ সৃষ্টি হয়। যেমন আমরা যদি উদাহরণ হিসেবে নিই যে ফিনল্যান্ডের মধ্যে 1919 সালে, ডেনমার্কের মধ্যে 1955 সালে, নিউজিল্যান্ডে 1961 সালে,
নরওয়েতে 1963 সালে, গ্রেট ব্রিটেনে 1967 সালে এবং অস্ট্রেলিয়ায় 1973 সালে এই ওম্বুডসম্যান বা ন্যায়পাল পদটি সৃষ্টি হয়। আমরা তাহলে উদাহরণ হিসেবে আমরা এতগুলো মনে রাখতে না পারলেও কিছু কিছু বিষয়, যেমন ধরো ফিনল্যান্ডে 1919 সালে, ডেনমার্কে 1955 সালে, নিউজিল্যান্ডে 1961 সালে, গ্রেট ব্রিটেনে 1967 সালে এবং অস্ট্রেলিয়ায় 1973 সালে এই ন্যায়পাল পদটা সৃষ্টি হয়। তাহলে সর্বপ্রথম ন্যায়পাল পদ সৃষ্টি হয় কত সালে? 1809 সালে সুইডেনে। এবং পরবর্তী সময়ে বিশ্বের বিভিন্ন দেশে ন্যায়পালের পদ সৃষ্টি হয়। আর বাংলাদেশে 1972 সালে বাংলাদেশের সংবিধান প্রণীত হয় এবং এই সংবিধানের 77 নং অনুচ্ছেদে ন্যায়পাল পদ সৃষ্টি করা হয় এবং বলা হচ্ছে বাংলাদেশের সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই ন্যায়পাল। এবং সংবিধানের 77 নং অনুচ্ছেদে বলা হয়েছে যে জাতীয় সংসদ আইনের দ্বারা ন্যায়পাল পদ প্রতিষ্ঠার জন্য বিধান করতে পারবেন। তাহলে ন্যায়পাল সম্পর্কে আমরা এই এতটুকু আলোচনার মধ্যে একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল আমরা, সেটা হচ্ছে যে ওম্বুডসম্যান, ন্যায়পালের যে ইংরেজি শব্দ ওম্বুডসম্যান আছে, ওই ওম্বুডসম্যানের কোন শব্দ? সুইডিশ শব্দ। ওম্বুডসম্যান শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে ন্যায়পাল। ন্যায়পাল শব্দের অর্থ হচ্ছে যে প্রতিনিধি বা মুখপাত্র। আর আরেকটা বিষয় আমরা জানলাম যে এই পদটা সর্বপ্রথম সৃষ্টি হয় সুইডেনে 1809 সালে এবং বাংলাদেশের সংবিধানে 1972 সালে 16 ডিসেম্বর যখন সংবিধান কার্যকর হয়, এই সংবিধানের 77 নং অনুচ্ছেদে এই ওম্বুডসম্যান বা ন্যায়পাল শব্দটা কি করা হয়? সংযুক্ত করা হয়। আমরা স্ক্রিনের মধ্যে ন্যায়পাল সম্পর্কে আলোচনা করেছি, আমি আমার ভাষায় প্রকাশ করছি। তাহলে এই ওম্বুডসম্যান বা ন্যায়পালের কাজ কি? আমরা আগেই বলেছিলাম প্রাসঙ্গিকতায় যে এই ন্যায়পালের কাজ হলো বিভিন্ন জনগুরুত্বপূর্ণ যে বিভাগগুলো রয়েছে এই বিভাগগুলোকে তদারকি করা, অর্থাৎ কোনো দুর্নীতি হচ্ছে কিনা কিংবা সরকারি যে কোনো কর্মকর্তাকে তারা জবাবদিহিতা করতে পারে এবং যদি দোষী সাব্যস্ত হয় তারা বিচার তারা শাস্তি প্রদান করতে পারে কিংবা বিচার পরিচালনা করার জন্য কারো প্রতি অর্থাৎ আইনসভার প্রতি সুপারিশও করতে পারে। আমরা স্ক্রিনে যদি একটু দেখি যে দেখা যাচ্ছে যে সুইডিশ শব্দ ওম্বুডসম্যানের বাংলা প্রতিশব্দ হলো ন্যায়পাল। ওম্বুডসম্যান অর্থ হলো প্রতিনিধি বা মুখপাত্র। এই পদ সর্বপ্রথম সৃষ্টি হয় 1809 সালের সুইডেনে। এটি অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন মন্ত্রী বা তদ ঊর্ধ্ব পর্যায়ের একজন সরকারি কর্মকর্তা। তিনি সরকারি যে কোনো বিশেষত প্রশাসনের যে কোনো দফতর বা বিভাগের কর্মকর্তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সরাসরি তদন্ত করতে পারেন। অর্থাৎ যে কোনো দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত যদি কোনো কর্মকর্তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে সেটার তদন্ত করার ক্ষমতা এই ন্যায়পালের রয়েছে। এরপরে বলতেছেন যে ন্যায়পাল যে কোনো সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানের দফতরের যে কোনো সময় উপস্থিত হতে পারেন, যে কোনো প্রয়োজনীয় ফাইল বা কাগজপত্র পর্যবেক্ষণ করতে পারেন, প্রজাতন্ত্রের যে কোনো কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করার ক্ষমতা রাখেন এবং পর্যবেক্ষণের মাধ্যমে সংশ্লিষ্ট অন্যায়, অবিচার, দুর্নীতি রোধে ব্যবস্থা গ্রহণ বা ব্যবস্থা গ্রহণের সুপারিশ করতে পারেন। বাংলাদেশের সংবিধানের 77 নং অনুচ্ছেদে ন্যায়পাল সম্পর্কে বলা হয়েছে। এই অংশ থেকে আমরা যে জিনিসটা বুঝি যে ন্যায়পাল পদ সৃষ্টির মাধ্যমে যে কোনো সরকারি বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা যে কোনো দফতরের কর্মকর্তার বিরুদ্ধে কিংবা যে কোনো সময় চাইলে ন্যায়পালের কর্মকর্তাগণ কি করতে পারেন? সরকারি অধিদপ্তরে দফতরগুলোতে উপস্থিত হয়ে কাগজপত্রগুলো বিশ্লেষণ করতে পারেন, কাগজপত্রগুলো তদন্ত করতে পারেন, পর্যবেক্ষণ করতে পারেন এবং পর্যবেক্ষণ করার পরে যদি তারা মনে করে যে এই দফতরের মধ্যে অন্যায়, অবিচার, দুর্নীতি হয়েছে তাহলে কিংবা হচ্ছে কিংবা হওয়ার সম্ভাবনা আছে, তখন দেখা যাবে যে কি যে একটা কর্মকর্তা কি করতে পারবেন? ন্যায়পালের কর্মকর্তা শাস্তি প্রয়োগ করতে পারেন বা ব্যবস্থা গ্রহণ করতে পারবেন, তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারবেন অথবা আইনসভা কিংবা ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষের অর্থাৎ রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করে ব্যবস্থা গ্রহণের সুপারিশও করতে পারবেন। আর এই বিষয়গুলো উল্লেখ আছে কোথায়? বাংলাদেশের সংবিধানের 77 নং অনুচ্ছেদে। এখন আমরা জানবো যে কি কি বিষয় উল্লেখ আছে বাংলাদেশের সংবিধানের মধ্যে। সর্বপ্রথম বাংলাদেশের সংবিধানের 77 নং অনুচ্ছেদের মধ্যে তিনটি বিষয় উল্লেখ ছিল। 77-এর 1 অনুচ্ছেদে বলা হয়েছে
যে সংসদ আইনের দ্বারা ন্যায়পালের পদ প্রতিষ্ঠার জন্য বিধান করতে পারবেন। অর্থাৎ সংসদ আইনের দ্বারা সংসদ সদস্যরা কি করতে পারবেন, পার্লামেন্টে আলোচনার মাধ্যমে তারা কি করতে পারবেন, যে ন্যায়পালের পদ প্রতিষ্ঠা করতে পারবেন আইনের মাধ্যমে। ৭৭-এর ২ নং অনুচ্ছেদে বলা হয়েছে, সংসদ আইনের দ্বারা ন্যায়পালকে কোনো মন্ত্রণালয়, সরকারি কর্মচারী বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের যে কোনো কার্য সম্পর্কে তদন্ত পরিচালনার ক্ষমতা সহ যেরূপ ক্ষমতা কিংবা যেরূপ দায়িত্ব প্রদান করবে, ন্যায়পাল সেরূপ ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। অর্থাৎ বলা হচ্ছে সংসদ সদস্য সমন্বিতভাবে সংখ্যাগরিষ্ঠভাবে আইনের মাধ্যমে ন্যায়পাল পদ সৃষ্টি করবেন এবং ন্যায়পাল পদ সৃষ্টি করার ফলে আইনসভা অর্থাৎ সংসদ ওই ন্যায়পালকে যে পরিমাণ ক্ষমতা ব্যবহার করার জন্য প্রদান করবেন, ওই ক্ষমতার বলে ন্যায়পালের কর্মকর্তাগণ যে কোনো মন্ত্রণালয়ে সরকারি কর্মচারী বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের যে কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবেন এবং যে ক্ষমতা ব্যবহার দেওয়া হয়েছে তাদেরকে সে ক্ষমতাটাও কি করতে পারবেন, প্রয়োগ করতে পারবেন। ৭৭-এর ৩ নং অনুচ্ছেদে বলা হয়েছে যে ন্যায়পাল তাহার দায়িত্ব পালন সম্পর্কে বাৎসরিক রিপোর্ট প্রণয়ন করবেন এবং অনুরূপ রিপোর্ট সংসদে উপস্থিত হবে। অর্থাৎ বলা হচ্ছে যে ন্যায়পাল তাদের যেই কার্যক্রম পরিচালনা করবে ওই কার্যক্রমের একটা বাৎসরিক রিপোর্ট তৈরি করবে এবং ওই বাৎসরিক রিপোর্ট কোথায় প্রণয়ন করবে, সংসদে প্রণয়ন করবেন এবং সংসদে সেটি কি হবে, উত্থাপিত হবে। এই ছিল বাংলাদেশের সংবিধানের ১৯৭২ সালে যে সংবিধান প্রণয়ন করা হয় ওই সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। এবং সাথে সাথে আমরা আরো কিছু বিষয় যে ন্যায়পাল সম্পর্কে যেহেতু আলোচনায় আসছে, আমরা জানতে পারি যে ন্যায়পালের পদমর্যাদা। বাংলাদেশের সংবিধানে ন্যায়পালের পদমর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্মানজনক। তিনি হবেন সকল মহলের আস্থা ও শ্রদ্ধাভাজন ব্যক্তি। তিনি স্বাধীন ও নিরপেক্ষভাবে তার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারবেন। ন্যায়পাল হবেন একজন সৎ, দক্ষ, বিচক্ষণ, জ্ঞানী এবং আইনজ্ঞ ব্যক্তি। তিনি প্রজাতন্ত্রের নির্বাহী কার্য ব্যবস্থার যথার্থতা নির্ণয়ের ও সংরক্ষণের অন্যতম নিয়ামক। অর্থাৎ ন্যায়পালের মধ্যে কারা কোন ব্যক্তিগুলো, কোন কর্মকর্তা নিয়োগপ্রাপ্ত হবেন সে বিষয়ে বলতেছেন যে কি, যে ন্যায়পালের মধ্যে যেসব কর্মকর্তা নিয়োগ হবেন তাদের যোগ্যতা কিরকম হবে, তাদের গ্রহণযোগ্যতা হবে, তারা মহলের মধ্যে আস্থাভাজন হতে হবে, তারা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে শ্রদ্ধাভাজন ব্যক্তি হতে হবে, তারা স্বাধীন এবং নিরপেক্ষভাবে তাদের উপর যে অর্পিত দায়িত্ব পালন করতে পারবেন। অর্থাৎ তাদের উপর যে দায়িত্বটা দেওয়া হবে সেই দায়িত্বটা তারা স্বাধীন এবং নিরপেক্ষভাবে তারা দায়িত্ব পালন করবেন। কোন দলের, কোন সংগঠনের, কোন রাজনৈতিক দলের তারা পক্ষ অবলম্বন করবেন না, তাদেরকে ন্যায়পালের সদস্য হতে পারবেন এবং তাদেরকে সৎ, দক্ষ, বিচক্ষণ এবং জ্ঞানী হতে হবে। এই বিষয়গুলো ন্যায়পালের যারা কর্মকর্তা হবেন, নিয়োগপ্রাপ্ত ব্যক্তি হবেন তাদের মধ্যে থাকতে হবে। এই ন্যায়পালের নিয়োগ পদ্ধতিটা কিরকম হবে, বলা হচ্ছে যে সংবিধান অনুযায়ী ৩ বছরের জন্য ন্যায়পাল নিযুক্ত হবেন। অর্থাৎ ন্যায়পালের মধ্যে যেসব কর্মকর্তা নিয়োগপ্রাপ্ত হবেন তাদের মেয়াদকাল হচ্ছে কয় বছর, ৩ বছর। তারপর বলা হচ্ছে জাতীয় সংসদের সুপারিশ ক্রমে রাষ্ট্রপতি ন্যায়পালকে নিয়োগ দান করবেন। একবার নিয়োগপ্রাপ্ত হলে ন্যায়পাল দ্বিতীয়বারের মতো পূর্ণ নিয়োগ পেতে পারবেন। নিয়োগ লাভের পর ন্যায়পাল শাসন বিভাগের নিয়ন্ত্রণমুক্ত স্বাধীন থাকবেন। তিনি জাতীয় সংসদের নিকট দায়ী থাকবেন এবং জাতীয় সংসদ কর্তৃক অপসারিত হবেন। অর্থাৎ আমরা এই আলোচনা থেকে যে বিষয়টি জানলাম যে একজন ন্যায়পালের মধ্যে, ন্যায়পাল পদের মধ্যে যিনি নিয়োগপ্রাপ্ত হবেন তার মেয়াদকাল হবে ৩ বছর। তিনি কাদের দ্বারা নিয়োগপ্রাপ্ত হবেন, জাতীয় সংসদের সম্মতিক্রমে, সুপারিশ ক্রমে। অর্থাৎ জাতীয় সংসদ যে ব্যক্তিটাকে সুপারিশ করবে, যে ব্যক্তির পক্ষে সুপারিশ করবে তাকেই রাষ্ট্রপতি কি করবেন, ন্যায়পালে নিয়োগ দান করবেন। এবং একজন ব্যক্তি যদি ন্যায়পালের জন্য নির্বাচিত হয় সে দ্বিতীয়বারও পূর্ণ নির্বাচিত হতে পারবে। যখন ন্যায়পালে যখন নিয়োগপ্রাপ্ত হবেন ওই ব্যক্তি শাসন বিভাগ থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ মুক্ত ও স্বাধীন থাকবেন। তবে ন্যায়পাল তার কাজের জন্য জাতীয় সংসদের নিকট কি হবেন, জবাবদিহিতা করতে বাধ্য থাকবেন
এবং জাতীয় সংসদ যদি মনে করে যে ন্যায়পালের জন্য এই ব্যক্তি অযোগ্য হয়ে পড়েছে, তাহলে জাতীয় সংসদ চাইলেই ওই ব্যক্তিকে কি করতে পারবেন, অপসারণ করতে পারবেন। এবং এই ন্যায়পাল যেহেতু আলোচনায় আসছে, আমরা একসাথে পড়ে ফেলি। তাহলে এই যে ন্যায়পাল কি, আমরা বুঝলাম বিষয়টা, যে আসলে আমাদের ভাষায় যদি বলতে যাই যে ন্যায়পাল হচ্ছে যে কি, সরকারের বিভিন্ন দফতর, সরকারি বেসরকারি বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা দফতর সমূহে পর্যবেক্ষণের মাধ্যমে দুর্নীতি, অন্যায়, অবিচার নিয়ন্ত্রণ করার লক্ষ্যে আইনসভার মাধ্যমে, আইনের মাধ্যমে যেই পদ সৃষ্টি করা হয় সেটাকেই মূলত বলা হচ্ছে যে কি, ন্যায়পাল। এবং ন্যায়পালের ক্ষমতা সম্পর্কে আমরা যদি আমাদের ভাষায় বলি, ন্যায়পালের ক্ষমতা কি কি? ন্যায়পাল যে কোনো সরকারি দফতরে যে কোনো সময় উপস্থিত হতে পারেন, সরকারি দাপ্তরিক কাগজপত্র তিনি কি করতে পারবেন, পর্যবেক্ষণ করতে পারবেন। এবং তিনি যদি কোনো ধরনের অসঙ্গতি দেখতে পান, তাহলে তিনি কি করতে পারবেন, ব্যবস্থা গ্রহণ করতে পারবেন, অ্যাকশনে যেতে পারবেন, অথবা ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান কিংবা ন্যায়পালের ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করতে পারবেন। এটা হচ্ছে আমাদের ভাষায়। এবং আমরা সাথে সাথে আরেকটু বিষয় আমি কিনোট গুলা তোমাদেরকে দিচ্ছি, যে এই প্রশ্নটাকে মনে রাখার জন্য তোমরা তোমাদের ভাষায় নিয়ে যাবে, পরবর্তী সময়ে আমি স্ক্রিনের মধ্যে যে বিষয়গুলো শেয়ার করছি ওইভাবে করে গুছাই ফেলবা। তাহলে আমরা এখানে কিনোট পেলাম যে ন্যায়পাল কি, আমাকে সংক্ষেপে আমার ভাষায় বুঝে নিতে হবে। তারপরে আমরা কিনোট হিসেবে নিতে পারি যে এই ন্যায়পালের ক্ষমতা কি। একটা ৩ নম্বরে আমরা যে বিষয়টা নিব, যে সর্বপ্রথম ন্যায়পাল কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল, সে বিষয়টা আমরা কিনোট হিসেবে নিব। ৪ নম্বরে আমরা নিব যে ন্যায়পাল ৪ নম্বরে আমরা যে জিনিসটি নিব সেটা হচ্ছে যে কি, যে ন্যায়পালের নিয়োগদান পদ্ধতি কিরকম, সেই বিষয়টা আমরা কিনোট নিব। এবং ৫ নম্বরে আমরা কিনোট হিসেবে নিব যে ন্যায়পাল কারা হতে পারবেন। এই বিষয়গুলো আমরা কিনোট নিব। কিনোট নিয়ে আমাদের নিজেদের ভাষায় আমরা নিজেরা চিন্তা করব। পরবর্তী সময়ে আমরা স্ক্রিনের মধ্যে যে বিষয়টা শেয়ার করেছি ওই বিষয়টা আমরা দেখে পরবর্তীতে সাজিয়ে লিখবো। দেখবা যে তখন আমরা যে একটা মুখস্থ করার যে প্রবণতা, ওই জায়গা থেকে আমরা ফিরে আসবো। আমি গত ক্লাসেও বলেছি যে কোনো প্রশ্নের কিনোট গুলা তোমাদেরকে একটু বাছাই করে ফেলতে হবে। তুমি ওই কিনোট গুলাই মাথায় রাখবে যে ন্যায়পাল, যেমন ধরো আমরা এই প্রশ্নটা দিয়ে যদি উদাহরণ দিই যে ন্যায়পাল কি, ন্যায়পাল পদ কত সালে সৃষ্টি হয়েছে, ন্যায়পালের নিয়োগ পদ্ধতি কি, ন্যায়পালের ক্ষমতা কি, হ্যাঁ, এই এতটুকু পর্যন্ত তুমি যদি এই ৪টা পয়েন্ট যদি তুমি মাথায় রাখতে পারো, এই ৪টা পয়েন্ট দিয়ে তুমি তোমার পুরো প্রশ্নটা তুমি কি করতে পারবা, ৪ মার্কের প্রশ্ন সাজিয়ে ফেলতে পারবা। তাহলে এভাবে করে যখন প্রত্যেকটা সাবজেক্টের সামনের দিকে আগাবা, ইনশাআল্লাহ তোমাদের পড়ার বিষয়গুলো সহজ হয়ে যাবে। যাই হোক, আমরা তাহলে ন্যায়পাল সম্পর্কে এই বিষয়গুলো আলোচনা করেছি। এবং সর্বশেষ পরিশেষে আমরা বলতে পারি যে ন্যায়পাল বিভিন্ন রাষ্ট্রের নির্বাহী তথা প্রশাসনকে নিয়ন্ত্রণ করার জন্য সৃষ্টি করা হয়েছে। ন্যায়পালের কার্যক্রমে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান সহ সকলেই সহযোগিতা করতে বাধ্য থাকেন। যদিও বাংলাদেশের সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে ন্যায়পাল গঠনের বিধান রাখা হয়েছে, তবু এখনো পর্যন্ত এই পদটি সৃষ্টি করা হয়নি। ন্যায়পাল গঠনের মাধ্যমে একটি সংসদীয় গণতান্ত্রিক সরকার রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করতে সমর্থ হয়। এভাবে করে আমরা, যদি প্রশ্নের মধ্যে আসে যে ন্যায়পাল কি, তাহলে আমরা এভাবে করে কি করতে পারবো, ন্যায়পালের আনসারটা করতে পারবো। আমাদের আজকের দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হচ্ছে যে কি, যে জাতীয় সংসদের হুইপের প্রধান কাজ সমূহ কি কি। আমরা জাতীয় সংসদের হুইপের প্রধান কাজগুলো কি কি সে বিষয়ে আমরা জানবো। তো সেটা জানার আগে আমাদেরকে একটু জানতে হবে যে হুইপ জিনিসটা কি। জাতীয় সংসদ তো আমরা বুঝলাম, কিন্তু হুইপ জিনিসটা কি সে বিষয়ে আমাদের একটু ধারণা নিতে হবে। তো আমরা যদি আমাদের নিজেদের ভাষায় বলি, আমরা দেখি যে আমাদের বিভিন্ন মহল্লার মধ্যে, বিভিন্ন এলাকার মধ্যে দেখা যায় যে বিভিন্ন সংগঠন গঠিত হয়েছে। ইসলামিক সংগঠন হোক, সামাজিক সংগঠন হোক, কিংবা রাজনৈতিক সংগঠন হোক, যেই ধরনের সংগঠনই হোক না কেন, আমরা দেখতে পাই যে তোমরা যদি কলেজের মধ্যে কোনো যদি তোমাদের সংগঠন থাকে, সামাজিক সংগঠন, ব্লাড ডোনার গ্রুপ হোক, যেই গ্রুপই হোক না কেন, দেখা যাবে প্রত্যেকটা সংগঠনের একজন প্রধান কি থাকেন, নেতা থাকেন, যার নির্দেশে ওই সংগঠনটা কি হয়, পরিচালিত হয়। এবং ওই নেতা কি করেন, সংগঠনের সকল সদস্যদের উপস্থিতি নিশ্চিত করেন, সংগঠনের আলোচনা কি হবে
সেই বিষয়টি নিশ্চিত করেন। আমরা যদি আমাদের বলি যে আমাদের নিজেদের ভাষায়, যে সাধারণত সাধারণ সম্পাদক এই কাজগুলো করে থাকেন। সবকিছু যে সংগঠনের আজকের আলোচনায় মিটিং এর মধ্যে কি ধরনের কি বিষয় নিয়ে আলোচনা হবে, সকল সদস্যের উপস্থিতি নিশ্চিত করা, এবং যাদের সাথে যদি অন্য কোনো সংগঠনের সাথে যদি কি হয় আলোচনার যদি প্রয়োজন হয়, তাহলে অন্য সংগঠনের যিনি প্রধান আছেন, নেতা আছেন, নেতৃত্ব দেওয়ার জন্য, পরিচালনা করার জন্য, ওই নেতার সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যমে দুটো সংগঠনের সুসম্পর্ক বজায় রেখে তাদের যে উদ্দেশ্য ঐক্যবদ্ধ হওয়ার, সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার যে কাজগুলো যিনি করে থাকেন, তিনি হচ্ছেন যে মূলত সংগঠন পরিচালনা নেতা। একটা হচ্ছে সংগঠনের প্রধান, আর একটা হচ্ছে যে কি সংগঠন পরিচালনার যিনি নেতা। তো তাদেরকে আমরা সাধারণত আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা দেখি যে সাধারণ সম্পাদক যিনি, তাকে সবকিছু কি করতে হয়, নিয়ন্ত্রণ করতে হয়। ঠিক একইভাবে আমরা বইয়ের ভাষায় যদি আসি, যে হুইপ কারা, আমরা যদি একটু করে বলতে যাই, যে জাতীয় সংসদ বা প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রের আইনসভা গঠিত হয় সাধারণত জনসাধারণ কর্তৃক প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে। অর্থাৎ জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে মূলত জাতীয় সংসদের জনপ্রতিনিধিদেরকে নিয়ে মূলত এই জাতীয় সংসদ গঠিত হয়ে থাকে। এবং এই আইনসভা বা পার্লামেন্ট যেমন সরকারি দল রাষ্ট্র পরিচালনার নীতি নির্ধারণ করে, তেমনি প্রধান বিরোধী দল তাদের কর্মসূচি ও শক্তিশালী উপস্থিতির মাধ্যমে সরকার দলের ভুল ভ্রান্তি শুধরে দেয়। এবং সংসদ বা আইনসভার সরকারি দল এবং বিরোধী দল উভয়ের সংগঠন থাকে, যার প্রধানকে হুইপ বলা হয়। অর্থাৎ জাতীয় সংসদের মধ্যে সরকার দলও থাকেন, আবার বিরোধী দলও থাকেন। তো উভয় দলের মধ্যে কি থাকেন, সরকার দলেরও একজন চিফ হুইপ থাকেন, আবার বিরোধী দলেরও একজন কি থাকেন, চিফ হুইপ থাকেন। বলা হচ্ছে যে পার্লামেন্টে সরকারি দল এবং একাধিক দলের নির্বাচিত সদস্যগণ শক্তিশালী বিরোধী পক্ষ হিসেবে অবস্থান করেন। প্রতিটি দলেরই একটি সংগঠন থাকে, এই সংগঠন যারা পরিচালনা করেন তাদেরকে হুইপ বলা হয়। অর্থাৎ কি বলা হচ্ছে, যে প্রত্যেকটা রাজনৈতিক দলের বা প্রত্যেকটা পার্লামেন্টের মধ্যে এক বা একাধিক নির্বাচিত সদস্যগণ শক্তিশালী বিরোধী দল হিসেবে এবং সরকার দল হিসেবে উপস্থিত থাকেন, এবং প্রত্যেকটা সংগঠনের একজন এই সংগঠন পরিচালনা করার জন্য কি থাকেন, একজন হুইপ থাকেন। অর্থাৎ সংগঠনকে পরিচালনা করা, কি পরিচালনা করা, সংগঠনের অর্থাৎ রাজনৈতিক দলের আইনসভার মধ্যে সরকার দল আজকের সংসদের মধ্যে কি আলোচনা করবে, সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা, সংসদ সদস্যদের সরকার দলীয় বিলের মধ্যে ভোট আদায় করে নেওয়া, এবং সংসদের মধ্যে সংসদ সদস্যদের উপস্থিত হওয়ার জন্য উৎসাহিত করা, উদ্বুদ্ধ করা, এই কাজগুলো করে থাকেন কি, সরকার দলের যিনি হুইপ তিনি। আবার বিরোধী দলীয় হুইপ যিনি নির্বাচিত হন, ওই হুইপের কাজ কি, ওই হুইপের কাজ হচ্ছে যে প্রশ্ন উত্তর পর্বে সরকার দলীয় পক্ষ যেসব প্রশ্নগুলো করেন, ওই প্রশ্নের উত্তর রেডি করে দেওয়া হচ্ছে যে বিরোধী দলীয় যিনি চিফ হুইপ আছেন তার। আবার সরকার কোন একটি বিষয়ে সরকার দলীয় এবং বিরোধী দলীয়ের মধ্যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে রাজনৈতিক প্রক্রিয়া সুষ্ঠু পরিচালনা করা এবং রাষ্ট্রের উন্নয়ন সাধন করার জন্য সরকার দল এবং বিরোধী দলের মধ্যে একটা সুসম্পর্ক বজায় রাখার এই গুরুত্বপূর্ণ কাজটিও কিন্তু চিফ হুইপরা করে থাকেন। তাহলে আমরা সংক্ষেপে যদি বলতে পারি যে হুইপ কারা, সরকার দল এবং বিরোধী দল থেকে দুইজন ব্যক্তি হুইপ নির্বাচিত হয়, এবং এই হুইপের কাজ হচ্ছে যে কি সংগঠনকে পরিচালনা করা। তাহলে এই বিষয়টা আমরা জানলাম। এখন জানতে পারবো যে তাহলে জাতীয় সংসদ কি, হুইপ কি, আমরা বিষয়টা জানলাম। এখন এই হুইপের কাজগুলো কি কি, কাজ কি, সে বিষয়ে আমরা জানতে পারবো, যেটা আমাদের মূল পয়েন্ট কিংবা মূল প্রশ্ন। স্ক্রিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় সংসদে হুইপের প্রধান কাজসমূহ কি কি। বলা হচ্ছে পার্লামেন্টে সরকারি দল সহ আরো একাধিক দলের নির্বাচিত সদস্যগণ শক্তিশালী রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে অবস্থান করে। প্রতিটি দলেরই একটি সংগঠন থাকে, যারা এই সংগঠন পরিচালনা করে তাদেরকে হুইপ বলে। অর্থাৎ প্রতিটি দলেরই একটা কি থাকে, সংগঠন থাকে। হ্যাঁ, যেমন ধরো সরকার দলীয় একটা সংগঠন আছেন যে আওয়ামী লীগ। আবার বিরোধী দলীয়, আমাদের বর্তমান বিরোধী দলীয় যিনি প্রধান আছেন, তিনি বলতে তার হচ্ছে জাতীয় পার্টি। এই যে প্রত্যেকটা সংগঠনের একটা কি থাকেন, পরিচালনা করার জন্য একজন নেতা থাকেন, তাদেরকে বলা হয় হুইপ। এরপরে বলা হচ্ছে সংসদে সরকারি ও বিরোধী উভয় দলের এই হুইপ নিযুক্ত করা হয়। হুইপদেরকে অবশ্যই জাতীয় সংসদের সদস্য
হতে হয়। তাহলে হুইপ কারা হবেন? তাদেরকে অবশ্যই জাতীয় সংসদের সদস্য হতে হবে, অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্য হতে হবে। সরকারি দল এবং বিরোধী দল উভয় দিকেই একজন করে চিফ হুইপ থাকেন। চিফ হুইপকে সাহায্য করার জন্য প্রতিটি দলে আরো একাধিক হুইপ থাকতে পারেন, অর্থাৎ মূলত সরকারি দল এবং বিরোধী দল উভয় দল থেকে একজন একজন করে চিফ হুইপ নির্বাচিত হন এবং এই চিফ হুইপদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য বিভিন্ন বিষয়ে একজন কি থাকেন, আরো 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 একাধিক কি থাকেন, হুইপ থাকেন তাকে সহযোগিতা করার জন্য। হুইপগণ এই কাজের জন্য অতিরিক্ত কোনো সম্মানই পান না, তবে তারা সংসদ হিসেবে বেতন পান, অর্থাৎ এই যে সরকারের যে চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন এটার জন্য কোনো তাদেরকে আলাদা সম্মানই দেওয়া হয় না। তারা সংসদ সদস্য হিসেবে সরকার থেকে যে সম্মানই পান সেটি তাদের নির্ধারিত, আলাদা কোনো সম্মানই তাদের জন্য বরাদ্দ থাকে না। তারপরে বলা হচ্ছে জাতীয় সংসদের হুইপকে তার দলীয় সদস্যদের উপর পর্যবেক্ষণ নজর রাখতে হয়। আইনসভায় হুইপদের প্রধান কার্যাবলীর মধ্যে রয়েছে বৈঠকে নিজ নিজ দলের সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা, দলের পক্ষে ভোটদানের জন্য সদস্যদের উদ্বুদ্ধ করা, দলীয় সংসদের প্রয়োজনীয় সকল দলিল, কাগজ ও তথ্য সরবরাহ করা ইত্যাদি। তাহলে আমরা আমাদের যে মূল পয়েন্ট, জাতীয় সংসদে হুইপদের প্রধান কাজসমূহ কি কি, এই প্রধান কাজ হচ্ছেন যে কি, এই হুইপরা কি করে থাকেন বলেন যে কি, যে তাদের সংসদ অধিবেশন যখন বসেন তখন তাদের নিজ দলের সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা। সরকার দলীয় যিনি চিফ হুইপ তিনি তার দলের সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করবেন। বিরোধী দলীয় চিফ হুইপ যিনি, তিনিও তার সদস্য যারা আছেন তাদের সংসদে অংশগ্রহণ করার বিষয়টি নিশ্চিত করতে হবে। এবং দ্বিতীয় বলা হচ্ছে যে কি, যে দলের পক্ষে ভোট দানের জন্য সদস্যদের উদ্বুদ্ধ করা, অর্থাৎ যখন সরকার দলীয় পক্ষ থেকে কোনো বিল উত্থাপিত হবে সংসদে, ওই বিলে ভোট দানের জন্য সংসদ সদস্যদেরকে, এবং যেদিন বিল উত্থাপন হবে, ভোটাভুটি হবে, ওই দিন সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা এবং যাতে ওই বিলে সংখ্যাগরিষ্ঠ ভোট প্রদান করেন এই বিষয়ে চিফ হুইপ কি করবেন, নিজ দলের সদস্যদেরকে উদ্বুদ্ধ করবেন, উৎসাহিত করবেন। তারপরে বলা হচ্ছে দলীয় সদস্যদের প্রয়োজনীয় সকল দলিল, কাগজ ও তথ্য সরবরাহ করা ইত্যাদি। অনেক সময় সংসদের মধ্যে প্রশ্নোত্তর পর্বে অনেক ধরনের প্রশ্ন আসে, ওই প্রশ্নগুলোর উত্তর দিতে গেলে দেখা যায় যে কি, যে সেটা অর্থমন্ত্রী হোক কিংবা প্রধানমন্ত্রী হোক কিংবা প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, তাকে কি করতে হয়, চিফ হুইপকে ওই ব্যক্তিকে বিভিন্ন তথ্য ইনফরমেশন দিয়ে ওই প্রশ্নের উত্তর যথার্থ একটা উত্তর দেওয়ার জন্য সহযোগিতা করতে হয়। এবং এই যথার্থ উত্তর দেওয়ার জন্য চিফ হুইপকে বিভিন্ন কাজকর্মের তথ্য উপাত্ত দলিল যেগুলো রয়েছে ওই তথ্য উপাত্ত দলিলগুলো কি করতে হয়, সংসদের মধ্যে উত্থাপন করতে হয় কিংবা সরবরাহ করতে হয়। আর এই কাজটা করে থাকেন কে, চিফ হুইপ। ঠিক একইভাবে একই কাজগুলো বিরোধী দলের যিনি চিফ হুইপ তিনি করে থাকেন। এরপরে আমরা লিখতে পারি যে জাতীয় সংসদে সংগঠিত ঘটনাবলীর দলীয় নেতাদের অবহিত করা ও দলনেতার কাজে সাহায্য করা হুইপদের অন্যতম দায়িত্ব। আরো একটি কাজ করে থাকেন এই চিফ হুইপগণ, বলতেছেন যে কি, জাতীয় সংসদে সংগঠিত ঘটনাবলী দলীয় নেতাদের অবহিত করা, অর্থাৎ সংসদের মধ্যে যে ধরনের কর্মকাণ্ড ঘটনা হচ্ছে ওই দলীয় কর্মকাণ্ড সম্পর্কে দলীয় যিনি নেতা আছেন, অর্থাৎ প্রধান রাজনৈতিক দলের প্রধান যিনি আছেন, সরকার প্রধান যিনি আছেন, তাকে অবহিত করা চিফ হুইপের অন্যতম দায়িত্ব। এবং সাথে সাথে দলনেতা অর্থাৎ সরকার প্রধান যিনি যেসব কাজগুলো হাতে নেন, যেসব পরিকল্পনা হাতে নেন, ওই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সর্বাত্মক সহযোগিতা করাও চিফ হুইপের অন্যতম কাজ। তারপরে বলা হচ্ছে, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে স্থায়ী কমিটি, বাছাই কমিটি ও অন্যান্য কমিটিতে দলীয় সদস্যদের নামের তালিকা প্রস্তুত এবং ভোটের সময় প্রয়োজনে ফেয়ারিং ব্যবস্থা করা হয়েছে হুইপের অন্যতম প্রধান কাজ। বলা হচ্ছে যখন কোন একটি বিষয় নিয়ে স্থায়ী কমিটি, বাছাই কমিটি এবং অন্যান্য যে কমিটি গঠন করা হয়, এই কমিটিতে কারা কারা থাকবেন তাদের নামের তালিকা প্রস্তুত করতে হয় সরকার দলীয় এবং বিরোধী দলীয় চিফ হুইপদেরকে। অর্থাৎ সরকারি কোন স্থায়ী কমিটি গঠন করতে হলে তারা কারা কারা থাকবেন কমিটিতে, ওই নামের তালিকাটা সরকারি দলীয় চিফ হুইপ করবেন। আর বেসরকারি বিরোধী দলীয় কোন বিরোধী দলীয় নেতা তারা যদি কোনো কমিটি গঠন করে তাদের ক্ষেত্রেও নামের তালিকাটা বিরোধী দলীয় চিফ হুইপ করতে পারবেন। এবং আরেকটা বলা হচ্ছে যে ভোটের সময় যখন ভোটাভুটি হয় সংসদের মধ্যে, তখন দেখা যায় যে কি একটা যে ফেয়ারিং ব্যবস্থা, স্বচ্ছ
ভোটের ব্যবস্থা করা চিফ হুইপদের অন্যতম প্রধান কাজ। পরবর্তী ফেরায় আমরা দেখতে পাচ্ছি যে প্রধান ও বিরোধী দলীয় চিফ হুইপ মিলে ইউজুয়াল চ্যানেলস গড়ে তুলে আইনসভার সময়ের সদ্ব্যবহার করতে পারেন। সরকারি ও বিরোধী দলের মধ্যে সমঝোতার পূর্ণ সম্পর্ক বজায় রাখতে ভূমিকা রাখে হুইপদের প্রধান কাজ। সমস্যা বিতর্ক নিরসনে ভূমিকার কারণে হুইপদেরকে ট্রাবল শটার্স বলা হয়ে থাকে। হ্যাঁ, তাহলে আমরা এখানে যে জিনিসটা বলা হচ্ছে মূলত প্রধানত সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে একটা ভালো সম্পর্ক, সুসম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে সরকার দলীয় হুইপ এবং বিরোধী দলীয় হুইপের গুরুত্ব অত্যন্ত অনস্বীকার্য, এবং তারা তাদের নিজেদের মধ্যে, উভয় দলের মধ্যে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে জাতীয় সংসদের যে অধিবেশন, ওই সময়টাতে, গুরুত্বপূর্ণ সময়টা তারা সদ্ব্যবহার করতে পারে এবং তাদের মধ্যে, উভয় দলের মধ্যে, সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে একটা সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে রাষ্ট্রের উন্নয়নে এবং সুষ্ঠু রাজনৈতিক ধারা পরিচালনা করার ক্ষেত্রে এই উভয় দলের চিফ হুইপদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এসব ভূমিকার কারণেই মূলত এই চিফ হুইপদেরকে, অর্থাৎ হুইপদেরকে ট্রাবল শটার বলে অবহিত করা হয়েছে। তাহলে আমরা পরিশেষে বলা যায় যে কি, যে আইনসভার কার্যাবলী নির্বিঘ্নে ও বিপত্তিহীনভাবে সম্পন্ন হওয়া অনেকাংশে নির্ভর করে উভয় পক্ষের হুইপদের পারস্পরিক সমঝোতা ও সম্পর্কের উপর। সংসদে উভয়ে চিফ হুইপ পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে সাধারণত বিতর্কে অংশ নেন না। মোট কথা, একমাত্র হুইপদের সম্পর্কের উপরেই আইনসভার নির্বিঘ্ন চলা নির্ভর করে, কেননা পার্লামেন্টের চলার পথে উদ্বুদ্ধ সকল সমস্যা ও জটিলতা নিরসনের মাধ্যমে সংসদের চলার পথকে সুগম করে হুইপরা। তাহলে আমরা এখন এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম যে জাতীয় সংসদের যে হুইপ আছেন তাদের কাজগুলো কি কি। আমরা এখানে কি মিনিট হিসেবে যে বিষয়গুলো নিতে পারি সেটি হচ্ছে যে আমরা প্রথমত চিফ হুইপ, জাতীয় সংসদ কি আমরা একটু করে আলোচনা করব। এরপরে হুইপ কি আমরা সে বিষয়ে আলোচনা করব। এরপরে হুইপের প্রধান কাজগুলোর মধ্যে আমরা যে দ্বিতীয় প্যারার মধ্যে যে বিষয়গুলো আছে, যে বৈঠকে নিজ নিজ দলের সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা, দলের পক্ষে ভোটদানের জন্য সদস্যদের উদ্বুদ্ধ করা, দলীয় সংসদের প্রয়োজনীয় সকল দলিল, কাগজ ও তথ্য সরবরাহ করা, এবং এরপর আমরা নিব যে জাতীয় সংসদের সংগঠিত ঘটনাবলী দলীয় নেতাদের অবহিত করা ও দলনেতার কাজে সাহায্য করা হুইপদের অন্যতম দায়িত্ব। এই বিষয়টি আমরা কিনোট হিসেবে নিব, নিয়ে এই জিনিসটা মাথার মধ্যে সেট করব। তারপরে আমরা যে স্ক্রিনে যেভাবে শেয়ার করেছি আমরা ওইভাবে উপস্থাপন করব। তাহলে অন্তত তোমার সাজানো বিষয়টা যদি তোমার কোনো কারণে মানসিক চাপের কারণে যদি তোমার এটা ছুটেও যায়, কিন্তু তোমার মূল যে পয়েন্টগুলো, ওই পয়েন্টগুলো দিয়েই অন্তত তুমি এই আনসারটা করে ফেলতে পারবো। এরপরে আমাদের আজকের সর্বশেষ যে আলোচনার বিষয় সেটি হচ্ছে জাতীয় সংসদের আইন প্রণয়ন প্রক্রিয়া কি। এই বিষয়টা আমরা আগেও পড়েছি যে জাতীয় সংসদের আইন প্রণয়ন প্রক্রিয়া আমরা জানি যে আইন প্রণয়নে সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছেন যে কি জাতীয় সংসদ, এবং জাতীয় সংসদের মাধ্যমে রাষ্ট্রের যে কোনো অনুচ্ছেদ, আইন প্রণয়ন এবং কিংবা কোনো সংশোধনী, বাতিল, এই বিষয়গুলোর কাজ সম্পাদন হয়ে থাকে। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আইন হচ্ছে নাগরিকদের আচরণ নিয়ন্ত্রণের জন্য অত্যাবশ্যকীয় কিছু বিধানের সমষ্টি, যা রাষ্ট্র ও সমাজ কর্তৃক গৃহীত ও সমর্থিত। আইনসভার প্রধান কাজ হলো আইন প্রণয়ন করা। বিভিন্ন দেশে এই আইন প্রণয়ন প্রক্রিয়া বিভিন্ন রকম। সাংবিধানিক অবস্থানের উপর আইন প্রণয়নের পদ্ধতি নির্ভর করে। এটা আমরা প্রাসঙ্গিকতায় রাখবো। এরপর আমরা হেডিং দিব আইন প্রণয়ন প্রক্রিয়া কি। তো আমরা আগে যেহেতু পড়েছি সে কারণে ইম্পর্টেন্ট কোনো শব্দ আসলে আমি তোমাদেরকে বলবো। তো আমরা স্ক্রিনে পড়ে যাই, যে স্ক্রিনে আছে যে আইন প্রণয়ন প্রক্রিয়াটা কি। যে আইনসভার প্রধান কাজ হলো আইন প্রণয়ন করা। সাধারণভাবে আইন প্রণয়ন একটি জটিল এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া। আমি আগেও বলেছি যে বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া পদ্ধতি দুইটা, একটা হচ্ছে আমরা পড়েছিলাম যে একটা হচ্ছে সুপরিবর্তনীয় আর একটা হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে। তো সুপরিবর্তনীয় কি, যখন সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটের অনুমোদন ছাড়াই যখন কোনো আইন প্রণয়ন করতে পারে, সংশোধন করতে পারে কিংবা বাতিল করতে পারে, তখন তাকে সুপরিবর্তনীয় বলা হয়। অর্থাৎ সহজে যে আইন পরিবর্তন করা যায় তাকে সুপরিবর্তনীয় সংবিধান বলা হয়। আর দুষ্পরিবর্তনীয় সংবিধান কি, যখন সংবিধানের কোনো ধারা, উপধারা, অনুচ্ছেদ সংশোধন, পরিবর্তন করার প্রয়োজন হয়, তাহলে সংসদ সদস্যদের 2/3 ভোটের মাধ্যমে কি করতে হবে, যখন 2/3 সমর্থন আদায় করতে পারবে তখনই কি করতে পারবে, আইন সংশোধন, পরিবর্তন করতে পারবে।
তো সে কারণে এটা হচ্ছে অর্থাৎ যেই একটা সুপরিবর্তনীয়, সংবিধানের প্রকৃতির মধ্যে একটা সুপরিবর্তনীয় আর একটা দুষ্পরিবর্তনীয়। তাহলে আমাদের বাংলাদেশের সংবিধান হচ্ছেন যে কি দুষ্পরিবর্তনীয় সংবিধান। তো সে কারণে দুষ্পরিবর্তনীয় সংবিধান হওয়ার কারণে এটি অত্যন্ত একটা জটিল প্রকৃতি, সংবিধান পরিবর্তন করা, সংযোজন করা, আবার এটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার। এবং এরপরে বলা হচ্ছে যে কোনো বিষয়ে আইন প্রণয়নের প্রয়োজনীয়তা অনুধাবন থেকে শুরু করে আইন কার্যকর হওয়া পর্যন্ত দীর্ঘ প্রক্রিয়া। তবে আইন প্রণয়নের উদ্দেশ্যে প্রথমে যে কার্যকর উদ্যোগ বা পদক্ষেপ গ্রহণ করতে হয় তা হলো সর্বপ্রথম বিল উপস্থাপন। অর্থাৎ কোনো আইন প্রণয়ন করতে গেলে, সংশোধন করতে গেলে, সংযোজন করতে গেলে সর্বপ্রথম কি করতে হবে? বিল উপস্থাপন করতে হবে। আর একটি বিলকে আইনে পরিণত করতে হলে কতগুলো পর্যায় রয়েছে, ওই পর্যায়গুলো আমরা দেখব। একটা বিলকে আইনে রূপান্তর করতে হলে সর্বপ্রথম 7টা পর্যায়ে অন্তর্ভুক্ত হয়। 7টা পর্যায়ের মাধ্যমে একটা বিল আইনে রূপান্তর হয়। প্রথম পর্যায় হচ্ছে প্রথমে বিল উত্থাপন করতে হবে এবং প্রথম পার্ট। দ্বিতীয় পর্যায় হচ্ছে দ্বিতীয় পার্ট। তৃতীয় পর্যায় হচ্ছে কমিটি পর্ব। চতুর্থ পর্যায়ে গিয়ে রিপোর্ট পর্ব এবং পঞ্চম পর্যায়ে গিয়ে বিলের উপর বিস্তারিত আলোচনা হবে। ষষ্ঠ পর্যায়ে তৃতীয় পার্ট হবে, যখন আলোচনার মাধ্যমে কোনো সংশোধনী হবে। ওই সংশোধনের পরবর্তী সময়ে তৃতীয় পার্ট হবে এবং তৃতীয় পার্টের পরে সংসদ যদি স্পিকার যদি গৃহীত হয় তাহলে স্পিকারের পরবর্তী সময়ে রাষ্ট্রপতি কর্তৃক সম্মতির জন্য প্রেরণ করবে। এই 7টা পর্যায়ে অতিক্রম করেই একটা বিল কি হবে? আইনে রূপান্তর হবে। আবার এখানে বলা হচ্ছে উল্লেখ্য যে সকল বিল কমিটিতে প্রেরণ হয় না, অর্থাৎ যে সকল বিল যাচাই বাছাইয়ের জন্য কমিটিতে প্রেরণ করার প্রয়োজন হয় না, সে সকল বিলের ক্ষেত্রে উপরিউক্ত 7টি পর্যায় অতিক্রম বাধ্যতামূলক। কিন্তু যেসব বিল কমিটিতে প্রেরিত হয়, যেসব বিল যাচাই বাছাই করার জন্য কমিটিতে প্রেরণ করা হয় না, তাদেরকে মোট 5টা পর্যায়ে অতিক্রম করতে হবে। প্রথম পর্যায়ে বিল উত্থাপন এবং প্রথম পার্ট, দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পার্ট, তৃতীয় পর্যায়ে বিলের উপর বিস্তারিত আলোচনা এবং চতুর্থ পর্যায়ে হচ্ছে যে তৃতীয় পার্ট, পঞ্চম পর্যায়ে হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক সম্মতি। অর্থাৎ বলা হচ্ছে যখন একটা বিল কমিটির নিকট প্রেরণ করা হয় তখন 7টা পর্যায়ে অতিক্রম করতে হয় আইনে রূপান্তর করতে গেলে। আর যখন কোনো বিল কমিটিতে প্রেরণ করা হয় না তখন দেখা যাচ্ছে যে কি 5টা পর্যায়ে অতিক্রম করেই একটা বিল আইনে রূপান্তর হয়। এখন আমরা জানবো যে এই পর্যায়গুলো যে বলা হয়েছে এই পর্যায়গুলো কি কি। প্রথম পর্যায়ে বলা হচ্ছে অর্থাৎ প্রথম পার্ট, প্রথম পর্যায় হচ্ছে প্রথম পার্ট অর্থাৎ বিল উত্থাপন এবং প্রথম পার্ট। এখানে বলা হচ্ছে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আইন প্রণয়নের প্রধান পদক্ষেপ হলো বিল তথা আইনের খসড়া প্রস্তাব উত্থাপন করা। কেউ সংসদে বিল উত্থাপন করতে চাইলে সংসদ সচিবের নিকট পূর্বে লিখিত নোটিশ প্রদান করতে হবে। বেসরকারি সদস্যদের ক্ষেত্রে 15 দিনের মধ্যে, 15 দিনের এবং মন্ত্রীদের ক্ষেত্রে 7 দিনের নোটিশ দিতে হবে। অর্থাৎ বলা হচ্ছে যারা বেসরকারি সদস্য তারা যদি কোনো বিল উত্থাপন করেন, অর্থাৎ সংসদ সদস্য যদি কোনো বিল যদি উত্থাপন করেন বা কোনো আইনের জন্য যদি কোনো বিল উত্থাপন করেন তাহলে 15 দিন আগে কি করতে হবে? নোটিশ প্রদান করতে হবে। আর মন্ত্রী পর্যায়ের কোনো সদস্য, কোনো মন্ত্রী যদি কোনো বিল উত্থাপন করতে চায় তাহলে 7 দিনের নোটিশ দিতে হবে। কার বরাবরে? স্পিকারের বরাবরে, অর্থাৎ সদস্য সচিব যিনি। এরপরে বলা হচ্ছে নোটিশের সময় শেষ হওয়ার পর সংসদের কার্য দিবসের কর্মসূচি অনুযায়ী যিনি বিলটি উত্থাপন করতে চান তিনি বিলটি উত্থাপনের অনুমতির জন্য সংসদে প্রস্তাব পেশ করবেন। সংসদ অনুমতি দিলে ভারপ্রাপ্ত সদস্য বিলটি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেন এবং বিলের উত্থাপন এবং শিরোনাম পাঠের মধ্য দিয়ে বিলের প্রথম পর্ব শেষ হয়। প্রথম পাঠের পর সরকার বিলটি গেজেটে প্রকাশ করে সংসদ সদস্যদের মাঝে বিতরণ করে। অর্থাৎ প্রথম পাঠ, প্রথম দিন কি করা হয়? 15 দিন যখন পার হবে কিংবা 7 দিন যখন পার হবে তখন সংসদ সদস্যের যিনি প্রধান আছেন তিনি অনুমতি প্রদান করলে সংসদ সদস্যদের যিনি ভারপ্রাপ্ত বিলটি উত্থাপন করবেন, যিনি ভারপ্রাপ্ত সদস্য আছেন তিনি কি করবেন? যে বিলের উত্থাপন করবেন এবং বিলের যে টাইটেল, কোন বিল উত্থাপন করছেন, কি উদ্দেশ্যে বিল উত্থাপন করছেন ওইটার টাইটেল কি করবেন? উত্থাপন করবেন এবং বিলের সারসংক্ষেপ অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট তিনি কি করবেন? উপস্থাপন করবেন প্রথম পার্টে। যখন উপস্থাপন শেষ হবে তখন এটা গেজেট আকারে প্রত্যেক সংসদ সদস্য, পার্লামেন্টের মধ্যে যারা আছেন প্রত্যেক সংসদ সদস্যদের হাতে হাতে একটা একটা কপি চলে যাবে। এরপরে দ্বিতীয় স্টেপ হচ্ছে দ্বিতীয় পার্টের আলোচনা। দ্বিতীয় পার্ট হচ্ছে যে কি সাধারণ আলোচনা ও বিতর্ক। অর্থাৎ প্রথম পার্ট শেষ হওয়ার পর বিলটির উপর সাধারণ আলোচনা তথা দ্বিতীয় পার্টের জন্য একটি দিন ধার্য করা হয়। উক্ত ধার্যকৃত দিনে ভারপ্রাপ্ত সদস্য সংসদে উপস্থাপন করবেন। অর্থাৎ
সম্পূর্ণ বিলের পজিটিভ নেগেটিভ সব সাইড কেন পরিবর্তন দরকার, কেন সংযোজন দরকার, এই বিষয়ের উপর পূর্ণাঙ্গ আলোচনা করবেন এবং আলোচনা করার পর তিনি সংসদে প্রস্তাব পেশ করবেন যে এই বিলটি সংসদে বিবেচিত হোক, কিংবা তিনি প্রস্তাব করতে পারেন স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক, কিংবা বলতে পারেন বাছাই কমিটিতে প্রেরণ করা হোক, অথবা তিনি বলতে পারেন যে এই বিলটি জনমত যাচাইয়ের জন্য প্রচার করা হোক। দ্বিতীয় পার্ট এই বিষয়গুলোর মধ্যে সীমাবদ্ধ থেকে আমাদের দ্বিতীয় পার্টের আলোচনা শেষ হবে। এই বিষয় থেকে বলা হচ্ছে যে এই সিদ্ধান্ত যখন দেওয়া হবে তখন দুইটি ভাবে সংসদ গ্রহণ করতে পারে, অর্থাৎ এই বিলটির ব্যাপারে দুই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। একটা হচ্ছে সংসদ বিলটিকে কোনো কমিটিতে না পাঠিয়ে সরাসরি আলোচনার জন্য গ্রহণ করতে পারে, অথবা বলতে পারে যে সরাসরি আলোচনার জন্য গ্রহণ না করে কোনো কমিটিতে পাঠানোর পক্ষে অনুমোদন দিতে পারে যাচাই বাছাই করার জন্য। এই দুইটা সিদ্ধান্ত নিতে পারে এবং যদি কমিটিতে প্রেরণ করে কমিটি যাচাই বাছাই করে একটা রিপোর্ট সংসদে কি করবেন, পেশ করবেন। ওই রিপোর্টের উপর ভিত্তি করে বিলটির পরবর্তী আলোচনা অর্থাৎ তৃতীয় পর্যায় শুরু হবে। যখন এই দুইটা থেকে একটা সিদ্ধান্ত গ্রহণ করবে তখন বিলের উপর আরেকবার কি হবে, পূর্ণাঙ্গ আলোচনা হবে। সংসদ কর্তৃক আলোচনার জন্য গৃহীত হওয়ার পর বিলের উপর আলোচনার জন্য একটি দিন ধার্য করা হবে। উক্ত দিনে বিলের বিভিন্ন দফা উপদফা সংশোধনী প্রস্তাব আনা যায়। অর্থাৎ বলা হচ্ছে যখন বিলের উপর যখন আলোচনা হবে কোন সংসদ সদস্য চাইলে কোন বিলের সংশোধনীও আনতে পারেন, আবার বিভিন্ন বিলের মধ্যে যে বিভিন্ন দফা উপদফা আছে সে বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা হয়। চতুর্থ পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে বিলের দ্বিতীয় পাঠ শেষ হওয়ার পরপরই কিংবা পরবর্তী কোনো নির্ধারিত দিনে বিলের তৃতীয় পাঠ শুরু হয়। এই পর্যায়ে বিলের দফা উপদফার উপর কোনরূপ আলোচনা বা বিতর্ক অনুষ্ঠিত হয় না, কোন সংশোধনী প্রস্তাব উত্থাপিত হতে পারে না, শুধু শব্দগত বা দাপ্তরিক কোনো সংশোধনীর জন্য মৌখিক সংশোধনী গ্রহণ করা হয়। অর্থাৎ বলা হচ্ছে যখন বিলের উপর আলোচনা সমালোচনা সংশোধনী কাজ শেষ হওয়ার পরে তৃতীয় পাঠে গিয়ে দেখা যাচ্ছে যখন তৃতীয় পাঠ আলোচনা হয় তখন কোনো ধরনের সংশোধনীর সুযোগ থাকে না, তখন শুধুমাত্র কোনো শব্দগত শব্দ প্রয়োগ ভুল আছে কিনা, কোনো ভাষাগত ভুল আছে কিনা সেই বিষয়ে সংশোধনী করা হয়। এর বাইরে কোনো অনুচ্ছেদ সংশোধনের সুযোগ থাকে না, শুধুমাত্র শব্দ পরিবর্তন ছাড়া। এবং বলা হচ্ছে যে বিলটিকে সামগ্রিকভাবে গ্রহণ বা প্রত্যাখ্যানের প্রশ্ন নিয়ে বিতর্ক চলে, অর্থাৎ তৃতীয় পার্টের মধ্যে বিলটি হ্যাঁ এবং না ভোটের একটা কি চলে, বিতর্ক চলে এবং উপস্থিত অবদানকারী সদস্যদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন পেলে বিলটি সামগ্রিকভাবে সংসদে গৃহীত হওয়ার পর স্পিকার তা সত্যায়িত করে। অর্থাৎ বিলটি সংসদে উপস্থাপন করার পর হ্যাঁ এবং না ভোটের যাচাই করা হয়, হ্যাঁ ভোট যদি সংখ্যাগরিষ্ঠ হয় তাহলে বিলটি গ্রহণ করে স্পিকার স্বাক্ষরিত করেন, আর যদি না ভোটে সংখ্যাগরিষ্ঠ হয় তাহলে স্পিকার বিলটি বাতিল বলে ঘোষণা করে থাকেন তৃতীয় পার্টের মধ্যে। সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে যে কি, যে রাষ্ট্রপতি কর্তৃক সম্মতি, যখন স্পিকার বিলটিতে সম্মতি জ্ঞাপন করে পরবর্তী সময়ে রাষ্ট্রপতির কাছে বরাবরে প্রেরণ করা হয় বিলটি অনুমোদন করে কার্যকর করার জন্য কিংবা সংবিধান কার্যকর করার জন্য। তখন দেখা যায় যে সংসদ কর্তৃক কোনো বিল গৃহীত হলে তা সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট প্রেরণ করতে হয়। রাষ্ট্রপতি 15 দিনের মধ্যে বিলটিতে সম্মতি দিবেন, যদি সম্মতি দেন তাহলে সাথে সাথে বিলটি আইনে পরিণত হবে। আবার রাষ্ট্রপতি বিলটিতে সম্মতি না দিয়ে পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন। তারপরে বলা হচ্ছে সংখ্যাগরিষ্ঠের ভোটে বিলটি গৃহীত হলে এতে সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট উপস্থিত হবে। রাষ্ট্রপতি 7 দিনের মধ্যে বিলটিতে সম্মতি দিবেন, নতুবা 7 দিনের পরে রাষ্ট্রপতির সম্মতি ব্যতি রেখে এটি আইনে পরিণত হবেন। এই অংশটা থেকে বলা হচ্ছে যে যখন স্পিকার স্বাক্ষরিত হবে তখন ওই বিলটি রাষ্ট্রপতির নিকট যাবেন, রাষ্ট্রপতি যদি 15 দিনের মধ্যে যদি বিলটিতে সম্মতি জ্ঞাপন করে তাহলে আইনে রূপান্তর হয়ে যাবে, অথবা এই কাজটা না করে রাষ্ট্রপতি আবার পুনর্বিবেচনার জন্য বিলটি কমিটির কাছে কি করতে পারে, প্রেরণ করতে পারে। তবে কমিটির কাছে প্রেরণ করার পরে কমিটি যখন রিপোর্ট পেশ করে তখন 7 দিনের মধ্যেই রাষ্ট্রপতিকে কি করতে হয়, অনুমোদন দিতে হয়। আর যদি অনুমোদন না দেয় রাষ্ট্রপতি, আবার পুনর্বিবেচনার জন্য যদি নাও পাঠায় তাহলে 7 দিন পরে বিলটি অনুমোদন হয়েছে বলে ধরে নেওয়া হয়। ঠিক একইভাবে যদি 15 দিনের মধ্যে রাষ্ট্রপতি বিলে সম্মতিও না দেন, আবার বিলটি যদি কমিটির কাছে পুনর্বিবেচনার জন্য নাও পাঠান তাহলে 15 দিন পরে দেখা যাবে যে কি বিলটি রাষ্ট্রপতি সম্মতি জ্ঞাপন করেছেন বলে ধরে নিয়ে বিলটি আইনে রূপান্তর হয়ে যাবে। এভাবে করে বাংলাদেশের জাতীয় সংসদের একটা আইন প্রণয়ন করা হয়। পরিশেষে আমরা বলতে পারি যে আইন প্রণয়ন একটি জটিল ও সময় সাপেক্ষ বিষয়।
কোনো বিষয়ে আইন প্রণয়নের প্রয়োজনীয়তা অনুধাবন থেকে শুরু করে পাশ হওয়া পর্যন্ত দীর্ঘ প্রক্রিয়া। কোনো বিষয়ে আইন প্রণয়ন করতে চাইলে প্রথমে তা বিল আকারে সংসদে উত্থাপন করতে হয় এবং উপরের উল্লেখিত বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে সর্বশেষ রাষ্ট্রপতির সম্মতিক্রমে তা আইনে পরিণত হয়। তাহলে আমরা আজকের লেকচারের মাধ্যমে আমরা তিনটি বিষয়ের উপর আমরা ধারণা অর্জন করলাম। একটা বিষয় হচ্ছে যে কি, যে ন্যায়পাল বা অম্বুডসম্যান বলতে কি বুঝো, এই বিষয়ে আমরা জানতে পারলাম। দ্বিতীয় বিষয়ে আমরা জানতে পারলাম যে জাতীয় সংসদে হুইপদের প্রধান কাজগুলো কি কি, সে বিষয়ে আমরা জানতে পারলাম। এবং সর্বশেষ আমরা জানতে পারলাম জাতীয় সংসদের আইন প্রণয়ন প্রক্রিয়া কি, সে বিষয়ে আমরা জানতে পারলাম। আশা করি সকলেই বুঝতে পেরেছ। আবারও এতক্ষণ পর্যন্ত ক্লাসে উপস্থিত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই আজকের অনলাইন টিউটোরিয়াল ক্লাসের আজকের ক্লাস কার্যক্রম সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফিজ।